আমি করে রাখছি এটা। তো আমি বেসিক্যালি আজকে যেমনটা আমরা ডিসকাস করেছিলাম যে থার্মোডাইনামিক্স করাবো, থার্মোডাইনামিক্সের নিউমেরিক্যাল করাবো। একদম বেশি সময় নেবো না, একদম মানে স্টিক হয়ে থাক তোরা ক্লাসে। বেশি সময় নেবো না, আধ ঘন্টা, বড় জোর আধ ঘন্টা 40 মিনিট করাবো। 5-6টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তুলেছি, সেগুলো করাবো। তো কিন্তু যা ডাউট থাকবে, যেমনটা আমি প্রত্যেকবার বলি, যা ডাউট থাকবে সেটা আটকাবি, কারণ আমি তোদের এই ব্যাচে তো আমি ওই চ্যাপ্টারটা তো আর পুরো রিভিশন করাই এখনো করাতে পারছি না বা করাচ্ছি না। তো সুতরাং কোনো অঙ্ক করতে গিয়ে কারোর মনে হতেই পারে যে এই ফর্মুলাটা কোথা থেকে আসছে, বা স্যার এখানে এটা কি ইউজ করলেন। তো সেটা আমাকে বলিস, আমি সেখানে দাঁড়িয়ে তাহলে সেই জিনিসটা বুঝিয়ে দেবো। তাহলে তাতে কী হবে, যে জিনিসটা বোঝা হয়ে যাবে। অনেকেই হয়তো বলবে না, বা পরে যারা রেকর্ডেড ভিডিও যারা দেখছে, ইউটিউবে যারা দেখছে, তারা তো আর কোশ্চেন করতে পারবে না। সুতরাং তাদের ওই জায়গাটাও, তাদেরও প্রবলেম থেকে যাবে। তোদের কারোর কোথাও প্রবলেম হচ্ছে মানে আরও 5জন আছে যার ওখানে প্রবলেম হতে পারে। তো একটু জিজ্ঞাসা করে নিস, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট এইটা লিখে রাখলাম এখানে এই কারণে, কারণ তোদের গ্যাসের গতীয় তত্ত্বতে এই পার্টটা রয়েছে। ওর জন্য এখানে আমি তাও একবার একটু সামারাইজ করে দিয়েছি যে সিপিসিভির এই কেসটা, সিপিসিভি, একটু কালিগুলো সিলেক্ট করে নিচ্ছি আগে থেকে। তো দেখ, সিপি আর সিভি, হুম, সিপিসিভিটা কি না, একটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, হুম, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার একটা। আর এটা হচ্ছে স্পেসিফিক হিট মানে আপেক্ষিক তাপ আর কি, হ্যাঁ, আপেক্ষিক তাপ। এটা স্থির আয়তনে, একটা স্থির আয়তনে, আর এটা স্থির চাপে, এটা স্থির চাপে। জাস্ট এক মিনিট, একটু দেখি কি কি করা আছে। হুম। আচ্ছা, এবার এই সিপি আর সিভির মধ্যে কোনটা বড় একটু বলতো আমাকে কেউ। সিপি আর সিভির মধ্যে কোনটা বড়? সিপি বড়। সিপি বড়। কেন সিপি বড়? আমরা জানি সিপি ইজ গ্রেটার দ্যান সিভি। কেন সিপি বড়? ওই সিপিটাতে মানে ওই এক মোল গ্যাসের তাপমাত্রা যদি মানে 1 ডিগ্রি মানে একক পরিমাণ যদি বৃদ্ধি করতে চায়, তাহলে ওই মানে কিছুটা তো কার্যে রূপান্তরিত হয়ে যায়। মানে যতটা সিভিতে দিতে হয় তার এটা এক্ষেত্রে যেহেতু কার্যে রূপান্তরিত হয়ে যায়, তার জন্য একটুখানি বেশি তাপ দিতে হয়। তার মানে তুই বলছিস যে যে সিভিটা তো স্থির আয়তনে আপেক্ষিক তাপ, তাই যখন স্থির আয়তনে যখন তাপ দেওয়া হয় তখন আয়তনটা পরিবর্তন হয় না। আর আয়তন যদি পরিবর্তন না হয়, তার মানে বোঝা যায় যে ওই সিস্টেম বাইরে কোনো কার্য করছে না। কারণ কোনো সিস্টেম দ্বারা যে কৃতকার্য হয়, কোনো সিস্টেম দ্বারা যে কৃতকার্যটা হয়, সেই কৃতকার্যটা হয় হচ্ছে পিডিভি, রাইট? পিডিভি মানে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। এখন যেহেতু স্থির আয়তনে যখন তুই কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করছিস, বা স্থির আয়তনে যখন কোনো গ্যাসকে তুই তাপশক্তি দিচ্ছিস, তখন যেহেতু আয়তন স্থির, তাই কোনো কার্য এখানে হয় না, সিস্টেম কোনো কার্য করে না। সুতরাং তুই যে পরিমাণ তাপটা বাইরে থেকে দিলি, পুরোটাই উষ্ণতা বৃদ্ধিতে কাজে লেগে গেল। অর্থাৎ সিভিটা কি, সিভিটা হচ্ছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে 1 মোল গ্যাসের যে পরিমাণ তাপ দিতে হয়, সেটা হচ্ছে সিভি। যেহেতু এখানে কোনো কার্য করে না, বাহ্যিক কোনো কার্য করে না, তাই এক্সট্রা কোনো তাপ দেওয়ার প্রয়োজন পড়ে না। জাস্ট ওই 1 ডিগ্রি বৃদ্ধি হতে যতটা তাপ লাগে ততটা তাপ দিলেই 1 ডিগ্রি বৃদ্ধি হয়ে যাবে 1 মোলে। কিন্তু সিপিটাতে কি থাকে, প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু আয়তন পরিবর্তিত হতে থাকে।
এখন যেহেতু আয়তন পরিবর্তিত হতে থাকে, তাহলে আয়তন ডিভি তো জিরো না, তাহলে এখানে কার্য হয়, তাহলে স্থির চাপে কার্য হয়, তাই তো? গ্যাস কার্য করে, সিস্টেম কার্য করে। তাহলে কার্য করলে সেই কার্য যতটা কার্য করছে ততটাও তো শক্তি তোকে বাইরে থেকে দিতে হবে। তার মানে সিপিতে কি হচ্ছে? উষ্ণতাও বৃদ্ধি হচ্ছে, উষ্ণতাও বাড়ছে, আবার কার্যও হচ্ছে। তাহলে তোকে বাইরে থেকে যে হিটটা দিতে হবে সেটাই দুটোর জন্যই দিতে হবে, উষ্ণতা বৃদ্ধির জন্য দিতে হবে, আবার উষ্ণতা বৃদ্ধি করতে করতে কার্যও করছে তার জন্য তোকে দিতে হবে। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যতটা হিট লাগে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপ লাগে, ততটা তাপ যদি তুই দিস এই কনস্ট্যান্ট প্রেসারে, তুই দেখবি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি হবে না। কেন? কারণ তুই দিয়েছিস 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি হতে যতটা তাপ লাগে সেটাই দিয়েছিস। যেমন ধর সিবির ক্ষেত্রে, সিবির ক্ষেত্রে যেহেতু কোনো কার্য করে না, তুই ধরে নে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে 100 ইউনিট তাপ লাগে। তাহলে 100 ইউনিট তুই হিট দিয়ে দিয়েছিস, এটা আমি ডেল্টা কিউ দিলাম। এই 100 ইউনিট হিট দিয়েছিস, 1 ডিগ্রি বেড়ে গেছে 1 মোল গ্যাসে। তাহলে এখানেও তো ওই সেম গ্যাসই তো ব্যবহার করেছিস, এখানে স্থির চাপে করছিস। তো ওই সেম গ্যাসেরই উষ্ণতা বৃদ্ধি করতে, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে তুই দেখেছিস 100 ক্যালোরি তাপ লাগবে, এখানেও তুই 100 ক্যালোরি তাপ দিয়েছিস, কিন্তু তুই দেখলি 1 ডিগ্রি বাড়েনি। কেন? না, তুই যে 100 ক্যালোরি দিয়েছিস তার হয়তো 70 ক্যালোরি এখানে ইউজ হয়েছে, বাকি 30 ক্যালোরিও কার্য করে ফেলেছে। তাহলে তো তোর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি হলো না। তাহলে তোকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে গেলে এটাকে তো 100 বানাতে হবে, কারণ 100তেই তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। তাহলে তোকে আরও হিট এখানে হিট দিতে হবে, তুই আরও 60 ক্যালোরি হিট দিলি, 160 হিট দিলি, তখন দেখলি এখানে 100 গেছে আর এখানে 60 ক্যালোরি কার্য হয়েছে। তার মানে ওই সেম 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে স্থির আয়তনে যেখানে 100 ক্যালোরিতে হয়ে যাচ্ছিল, স্থির চাপে কিন্তু 160 ক্যালোরি টোটাল তোকে দিতে হচ্ছে। এই যে 160 ক্যালোরি, এটাকে সিপি লিখি, আর এটা যে 100 ক্যালোরি ছিল সেটা সিভি। স্থির আয়তনে যে তাপটা দিয়েছিলাম সেটা সিভি, আর স্থির চাপে যে তাপটা দিলাম সেটা সিপি। কিন্তু স্থির আয়তনে আমরা যে তাপটা দিয়েছিলাম সেটা পুরোটাই উষ্ণতা বৃদ্ধি করতে কাজে লেগেছিল, কিন্তু স্থির চাপে যে আমরা হিটটা দিয়েছি তার পুরোটাই উষ্ণতা বৃদ্ধি করেনি, কিছু কার্যও করেছে। ওর জন্য আমাকে এখানে বেশি তাপ দিতে হয়, যেহেতু কার্যটাও করে, তাই ওই একই উষ্ণতা বৃদ্ধি করার জন্য আমাকে একটু বেশি তাপ দিতে হয়। তাই সিপি সিভির থেকে বড়। ঠিক ঠিক বলেছি তো? ঠিক বলেছি। কতটা বড়? না, সিপি সিভির থেকে আর পরিমাণ বড়। সিপি মাইনাস সিভি হচ্ছে আর, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। কোথায় দেখেছি এটাকে আমরা? এটাকে আমরা পিভি ইকুয়াল টু এনআরটিতে দেখেছি। এটা প্রুফ সবাই মোটামুটি করে ফেলেছিস। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা একটা খুব বড় প্রুফ, বড় প্রুফ ইন দ্য সেন্স আমি বলছি খুব ইম্পর্টেন্ট প্রুফ আর কি। পরীক্ষার জন্য, পরীক্ষার অ্যাসপেক্টে খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ এটা, রাইট? আচ্ছা, তাহলে সিপি সিভি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, আর সিপি বাই সিভি এটাকে আমরা গামা বলি। এটাকে আমরা গামা বলি, দুটো আপেক্ষিক তাপের যে অনুপাত সেটাকে গামা দিয়ে চিহ্নিত করি, যেটা কিনা একটা ধ্রুবক। ঠিক আছে? এখন তোরা এখানে যদি এবার এটাকে যদি এই এই দুটোকে যদি সলভ করিস, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, আর সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, সলভ করলে তুই পাবি এই সিপি, শুধু সিপিকে গামা দিয়ে লিখলে এরকম পাবি, আর শুধু সিভিকে গামা দিয়ে লিখলে এরকম পাবি। সিপি সিভিকে গামা দিয়ে এরকমভাবে লিখতে পারিস, কারণ তোকে ডাইরেক্ট এখানে গামা দিয়ে দেবে, তোকে সিপি আর সিভি এগুলো তোকে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে তুই ডাইরেক্ট এই ফর্মুলা যদি ফলো করিস তাহলে তোর ইজি হবে, নয়তো তোকে কি করতে হবে, তোকে গামা দিয়ে দেবে, তুই এখান থেকে সিপি বের করবি যেটা কিনা সিভি দিয়ে আসবে, সেই মানটা আবার এখানে বসাবি, ওখান থেকে সিভি কমন নিবি, তারপরে সিভির মান বেরোবে। তো সেটাই যদি তুই এটা মনে রাখতে পারিস, এটা সিভিটা হচ্ছে আর বাই গামা, সরি আর বাই গামা মাইনাস ওয়ান, এটার মধ্যেও আর বাই গামা মাইনাস ওয়ান রয়েছে, কিন্তু সিপিটা যেহেতু বড় তাই এখানে একটা গামা গুণ হচ্ছে। এরকমভাবে তুই মনে রাখতে পারিস। কি বললাম, বোঝা গেছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তো মানে আমি জাস্ট বলছি কীভাবে মনে রাখবি। সিপি সিভি, সিপি আর সিভি দুটোতেই আর বাই গামা মাইনাস ওয়ান থাকবে, আর বাই গামা মাইনাস ওয়ান। হলো? এবার সিপিটা যেহেতু বড় তাই সিপিটাকে একটা গামা গুণ করে দেবে, ব্যাস হয়ে গেল। আর কিছু তোকে করতে হবে না। বোঝাতে পারলাম? বেশ, তাহলে একটু কি তোরা এটা নোট করে নিবি? এটা একটু নোট করে নে, কারণ অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে।
জাস্ট এই রিলেশনটা মানে তোদের সলভ করতে হবে না, তোরা সলভ বাড়িতে করে নিস। ওই জাস্ট যেভাবে বললাম ওইভাবে এই ফর্মগুলো এনে রাখিস, এখন জাস্ট এই ফর্মটা লিখে রাখ। এই ফর্মটা লিখে রাখ, এই যে চারটে ফর্ম এখানে লেখা রয়েছে না, চারটে ফর্ম জাস্ট লিখে রাখ। এগোই আমরা। আমি 4-5টা অঙ্ক করাবো, বেশি করাবো না, কিন্তু 4-5টাই তোদের এক্সাম এক্সপেক্টেড দিয়েও ইম্পর্টেন্ট। আর আমি করাচ্ছি তো জেইর বই থেকেই করাচ্ছি, সুতরাং সেই দিক থেকে তো বটেই আর কি রেলেভেন্ট। আমি আরও করাবো, অবশ্যই পুরোটাই ডিপেন্ড করে তোদের উৎসাহের উপর। তোরা চাইলে আমি করাবো, না চাইলে আমি করাবো না। তো আমি বড় ক্লাস রাখছি না, এমনি স্টুডেন্ট পড়তে চায় না, করতে চায় না ক্লাস, ছোট রাখছি। 4-5টা করাবো, ভালো লাগলে বলবি, আবার করাবো। আমি রাত্রিবেলা করাতে পারি, রাত্রি 10টার পরে 11টার পরে কেউ যদি চায় স্যার আধ ঘন্টা একটু অঙ্ক করান, আমি করাতে পারি, কিন্তু চাইতে হবে কাউকে, কাউকে বলতে হবে আমাকে। এনিওয়ে, লেখা হয়ে গেছে, এগোই তাহলে। স্যার এটা একটা হিট ক্যাপাসিটির একটা রিলেশন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিট ক্যাপাসিটি। ওই তো স্পেসিফিক হিট বললাম তো, হ্যাঁ। আপেক্ষিক তাপ বললাম না। মানে সিপিসিভিটা কি, সিপিটা হচ্ছে গিয়ে কি, যে স্থির চাপে তুই 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে তোকে যতটা তাপ দিতে হবে, সেটা হচ্ছে সিপি। ওটাকেই তুই হিট ক্যাপাসিটি বলছিস, ওটাকেই হিট ক্যাপাসিটি বলে। যে তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একটা 1 মোল, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 মোল গ্যাস কতটা হিট নিয়ে রয়েছে, সিপি পরিমাণ নিয়ে রয়েছে, বা সিবি পরিমাণ নিয়ে রয়েছে, কোনো একটা হবে। হুম তাহলে স্যার মোলার হিট ক্যাপাসিটি বলবো? এটাকে মোলার হিট ক্যাপাসিটি বলবো, হ্যাঁ। 1 মোলের জন্য মোলার হিট ক্যাপাসিটি। আর আহ, যদি 1 গ্রামের জন্য হয় সেটা ছোট সিপি, ছোট সিবি, মানে সেমই, কিন্তু ওগুলো ছোট হাতের লেখা হয়, হ্যাঁ। ওটাকে শুধু আপেক্ষিক তাপ বলে, ওটাকে শুধু হিট ক্যাপাসিটি বলে। এগোই। স্যার হয়ে গেছে আমার। বেশ, আচ্ছা। প্রথম কোশ্চেন হচ্ছে এটা, ফোর, এইটা লাস্টে রাখবো, এটা কিন্তু জেনারেলি আমরা করি না আর কি। আমি জাস্ট বলবো যে তোদের তো গ্যাস হয়ে গেছে, তোরা কি এই কোশ্চেনটা করেছিস? 4 মোলস অফ অ্যান আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস, মানে মোনোঅ্যাটমিক গ্যাস মানে এক পারমাণবিক গ্যাস, ঠিক আছে। 4 মোলের এক পারমাণবিক আদর্শ গ্যাস মিক্স করা হয়েছে 2 মোল ডায়াটমিক মানে দ্বিপারমাণবিক গ্যাসের সাথে। তাহলে এই যে মিক্সচারটা, মানে 4 মোলের সাথে 2 মোল মিক্স করা হয়েছে, 4 মোল এক পারমাণবিক আর 2 মোল দ্বিপারমাণবিক, তাদেরকে মিক্স করা হয়েছে। তাহলে মিক্সচারের গামা কত, গামাটা কত মিক্সচারে, এটা লাস্টে করবো আমরা, ঠিক আছে। এটা একটু ইন্টারেস্টিং এবং এটা ভালো কোয়েশ্চেন, মানে এই চ্যাপ্টারের ফেভারিট কোয়েশ্চেন এটা। আমরা একটু সিম্পলিফাই, ধর এটা এটা করি, ধর 19-এরটা করি, এক্সাম্পল 19, এটা মানে ওই বইয়ের এক্সাম্পল 19। এর আগেরগুলো অতটা ইম্পর্টেন্ট না, ইজি ছিল আর কি। এটাও ইজি, কিন্তু এগুলো এক্সাম রেলেভেন্ট। 19-এরটা ট্রাই করি। আচ্ছা, একটা জিনিস আমি জাস্ট বলে দিই, যে এই যে একটা ডায়াটমিক গ্যাস, বা এখানে যেমন একটা ডায়াটমিক গ্যাস ইউজ হয়েছে, হ্যাঁ, এই একটা ডায়াটমিক গ্যাসের জন্য, মানে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, এই যে দ্বিপারমাণবিক গ্যাস, এই দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত হয় সেটা কি জানিস? দ্বিপার স্যার 5। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত হয়? 5 হয় কি? উম, না, 5 হয় না। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান, বা এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান, এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক গ্যাস, তার জন্য গামার মান কত হয়? চল এটা একটু বুঝিয়ে দিই এখানে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি গ্যাসে কাইনেটিক থিওরি অফ গ্যাসের কোশ্চেন এটা। মানে আমিও ব্যাচে এটা করাইনি, থার্মোডাইনামিক্সে আমি গ্যাসটা পরে করিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে নাকি উল্টো কিছু একটা হয়েছিল,
তো মানে গামার মানটা এখানে বেরোবে, কিন্তু গামার সাথে ডিগ্রিজ অফ ফ্রিডমের একটা রিলেশন আছে, সেটা কাইনেটিক থিওরি অফ গ্যাসে রয়েছে। তো যাই হোক, দুটো মিক্স করে যে জিনিসটা সেটা আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। আশা করি সবার সুবিধা হবে সেটাতে। তো ডিগ্রিজ অফ ফ্রিডম বলে একটা ব্যাপার হয়। ডিগ্রিজ অফ ফ্রিডম বাংলায় কি বলে এটাকে, বল কেউ? বাংলায় কি বলে? স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম মানে স্যার এক ডিগ্রি অফ ফ্রিডমে তো গামার মান ডায়াটমিকের ক্ষেত্রে 5 হয়। গামার, হ্যাঁ, ডিগ্রিজ অফ ফ্রিডম, এফ এর মান, সরি এফ এর মান। হ্যাঁ হ্যাঁ, এফ এর মানটা 5 হয়, সেটা ঠিক বলেছিস। তো স্বাধীনতার মাত্রা কি? স্বাধীনতার মাত্রা হচ্ছে যে একটা পরমাণু কত দিকে স্বাধীনভাবে মুভ করতে পারে। ফ্রিডম মানে বুঝতেই পেরেছিস, চলাফেরা করতে পারে। ডিগ্রিজ মানে কি, মানে কত দিকে, মাত্রাটা কত দিকে সেটা। এবার দিক মানে এখানে যেমন যেদিকে খুশি সেদিকে চোখ যেদিকে যায় সেদিকে না, দিক মানে বোঝায় যে আমরা বৈজ্ঞানিকভাবে যে দিকগুলোকে মানি, মানে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, বা রোটেশনের ক্ষেত্রে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এইরকম দিক মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা কোয়ান্টিটি রাশির সেগুলো যে কটা দিকে মুভ করতে পারে। মানে দিক মানে সবসময়ের জন্য উত্তর পশ্চিম এরকমই দিক না, মানে দিক মানে এরকম হতে পারে, আগে পিছে এরকম হতে পারে, সেটা ওই রাশির উপর ডিপেন্ড করে। এক্সাম্পল দিলে বুঝতে পারবি। ধর একটা পরমাণু রয়েছে, এটা এক পারমাণবিক গ্যাস। তো এই এক পারমাণবিক গ্যাস কটা দিকে চলাফেরা করতে পারে? এক পারমাণবিক গ্যাস কয় দিকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে? স্যার 3 দিকে। 3 দিকে, ভেরি গুড। 3 দিকে চলাফেরা করতে পারে। এক্স অ্যাক্সিস বরাবর যাতায়াত করতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর যাতায়াত করতে পারে, আর জেড অ্যাক্সিস বরাবর যাতায়াত করতে পারে। এক্স, ওয়াই, জেড, এক্স ওয়াই জেড 3টে অ্যাক্সিস বরাবর যাতায়াত করতে পারে। এছাড়া এটা ঘুরতেও পারে। ঘোরাটাও কিন্তু একটা স্বাধীনতা, কিন্তু ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে, জেড অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে। কিন্তু যদি ঘোরে এইভাবে, তাতে কি ওই পরমাণুটার কোনো কিছু চেঞ্জ হবে? যদি এক্স অ্যাক্সিস বরাবর ঘোরে, বা ওয়াই অ্যাক্সিস বরাবর ঘোরে, বা জেড অ্যাক্সিস বরাবর ঘোরে, মানে আমি বলছি কোনো কিছু চেঞ্জ হবে মানে কি, তুই কি বুঝতে পারবি আদৌ ও ঘুরলো? না। কারণ এটা তো একটা গোলক, তো তো ও কোন দিকে ঘুরলো তুই কি করে বুঝবি? তাই এর এই ঘূর্ণন যেগুলো রোটেশনাল যে ডিগ্রিজ অফ ফ্রিডম, সেটা ধরা হয় না। কেবলমাত্র ট্রান্সলেশনালি কেবলমাত্র থাকে, সেটা 3টে। তাহলে এটাকে এফ দিয়ে লিখি আমরা, ঠিক আছে? তাহলে একমাত্রিকের, একমাত্রিক যে, সরি, এক পারমাণবিক যে সমস্ত গ্যাস আছে, তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 3। এবার এই গামার সাথে এফ এর যে সম্পর্কটা, সেটা কিরকম? না, গামা ইকুয়াল টু 1+2/f, এটা ফর্মুলা। গামার সাথে এফ এর ফর্মুলা এটা। এবার এফ এর মান এখানে বসা তুই, এফ এর মান বসা 1+2, তাহলে এটা কি হলো? 3। তাহলে এটা কত হলো? 5/3। এটা গামার মান বেরোলো। কার জন্য এটা? না, এটা এক পারমাণবিক গ্যাসের। এই হচ্ছে এক পারমাণবিক গ্যাসের গামার মান। এবার এইটা ইকুয়াল টু সিপি/সিভি। এবার এখান থেকে কায়দা টায়দা করে অনেক কিছু করে সিপির মান আলাদা আলাদা করে বের করা যেতে পারে। কায়দা করা মানে কি, কিছুই না, জাস্ট এখান থেকে আমি বলতে পারি যে তাহলে সিপি ইকুয়াল টু 5CV/3। আবার আমি জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে সিপির জায়গায় বসিয়ে দেবো 5CV/3 মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে সিভি যদি কমন নিই, তাহলে 5/3 মাইনাস 1 ইকুয়াল টু আর। তাহলে সিভি ইন্টু 2/3 ইকুয়াল টু আর। তাহলে সিভি ইকুয়াল টু 3/2 ইন্টু আর। তাহলে এই যে সিভির মান বেরিয়ে গেল। আর সিপি তো এর সাথে আর যোগ করলেই হয়ে যাবে। আর সিপি তাহলে কি হবে? সিপি হবে সিভির সাথে আর যোগ করতে হবে, মানে 3/2 আর এর সাথে আর একটা আর যোগ করতে হবে, তার মানে 5/2 আর, 5/2 আর, তাই না? তাহলে এই হয়ে গেল সিপি আর সিভি। বের করলাম একমাত্রিক এই এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে সিভি, আর এটা হচ্ছে সিপি। ক্লিয়ার?
আর গামাটা এটা ছিল ওর এফ, এটা হচ্ছে ওর এফ, এটা হচ্ছে এফ, আর গামা হচ্ছে এটা 5/3, যেটা এটা হচ্ছে গামাটা। তাহলে এফ মানে মানে ও যতগুলো দিকে ঘুরতে পারে। এফ মানে যত দিকেও মুভ করতে পারে ফ্রিলি, যতগুলো দিকে, সেটা হচ্ছে ওর ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে দেখ একটা স্লাইডে আমি ডিগ্রিজ অফ ফ্রিডম কি বুঝিয়ে সেখান থেকে আমি গামা বের করলাম এই এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, তার জন্য গামা বের করা হবে, তার জন্য সিপি আর সিভি কি সেটাও বের করলো, এটাই এখানে লেখা ছিল একবারে। ও এই স্লাইডটা আমি যাইনি, আমি পরের স্লাইডে চলে গেছিলাম, এই স্লাইডটা দেখাইনি। এই যে এখানে দেখ মোনোটমিকের জন্য লেখা রয়েছে, আমি এনেছি একবারে লিখেই আর কি, যে মোনোটমিক গ্যাসের জন্য সিভিটা দেখ এই যে 3r/2, আর সিপিটা হচ্ছে 5r/2। স্যার গামা তো পয়সন্স রেশিও, হুম, গামা তো পয়সন্স রেশিও। এখানে তো পয়সন্স রেশিও না রে, পয়সন্স রেশিও তো সেই ইলাস্ট্রিসিটিতে, এখানে তো গামা হচ্ছে কি ওই দুটো স্পেসিফিক হিটের রেশিও। ঠিক আছে। হুম, পয়সন্স রেশিও হচ্ছে তোর ইলাস্ট্রিসিটিতে, পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে রেশিওটা। তাহলে এই হচ্ছে কি তোর মোনোটমিক গ্যাসের জন্য তোর এফ মানে সিপি সিভি আর গামা বেরোলো। এবার ডায়াটমিকের জন্য কি, এই ডায়াটমিকেরটা ইম্পর্টেন্ট, এবং শুধু জানিস তো পরীক্ষায় শুধু এটাই বের করতে দেয় যে ডায়াটমিক গ্যাসের জন্য গামার মান কত, এটা অ্যাকচুয়ালি তোদের কাইনেটিক থিওরি অফ গ্যাসের মানে থিওরির কোশ্চেন হয়ে যাবে এটা, যে ফর ডায়াটমিক মলিকিউল, তাহলে দ্বিপারমাণবিকের জন্য কত বের করে দিই একবার। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কেউ বলতে পারবে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এফ এর মান কত? স্যার 5। 5? কেন বলতো 5? স্যার দ্বিপারম তিন দিকে ঘোরে, ওর একটা ভিএক্স থাকে, ভিওয়াই থাকে, ভিজেড থাকে, আর ওমেগা ওয়াই থাকে, ওমেগা জেড থাকে। আর ওমেগা এক্স থাকে না কেন? ওমেগা এক্স থাকে না কেন? আচ্ছা, এই হচ্ছে দ্বিপারমাণবিক, তো আমি স্বাভাবিক দুটো আঁকলাম, এই হচ্ছে ওদের মধ্যে বন্ধন, ঠিক আছে? এই যে এবার একটা নেই, এবার দুটো, মানে এটা ডাম্বেল, এটা একটা, ঠিক আছে, এটা একটা ডাম্বেল লাইক স্ট্রাকচার। হুম, এটা হচ্ছে দৃঢ় বন্ধন, এই বন্ধনটা এটা হচ্ছে একটা দৃঢ় বন্ধন, এদের মধ্যে বন্ধনটা। এবার দেখ এই মলিকিউলটা কিরকম হতে পারে। এই মলিকিউলটা আমি জাস্ট দেখাচ্ছি একটু, মানে এটা এখানে এঁকে দেখানোর থেকে আমি একটু যদি তোদেরকে ভিডিওতে দেখাই তাহলে একটু বেটার হবে। আমি জাস্ট আমার ক্যামেরাটা একটু অন করছি, তোরা একটু দেখ। ডায়াটমিকের ক্ষেত্রে, ও ওটা ব্যাক ক্যামেরা আছে, আচ্ছা। হুম, তো ডায়াটমিকের ক্ষেত্রে এইটা ধরো একটা ডায়াটমিক মলিকিউল, ঠিক আছে, তো এটা একটা ডায়াটমিক মলিকিউল, তার এইদিকে একটা মলিকিউল রয়েছে, এদিকে একটা মলিকিউল রয়েছে, ঠিক আছে, এই যে হচ্ছে একটা ডায়াটমিক মলিকিউল। এবার এই ডায়াটমিক মলিকিউলটা ভালো করে খেয়াল কর, তোদের দিকে পাঠাচ্ছি আমি, এই যে এটা এটা ধরো এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যাতায়াত করছে। এবার ধর এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যাতায়াত করছে, ঠিক, আবার দেখ জেড অ্যাক্সিস বরাবর যাতায়াত করছে, তাহলে উপর নিচে, ডান দিক বাঁ দিক, সামনে পিছনে হচ্ছে, তার মানে তিন দিকে যাতায়াত করতে পারছে, তার মানে এর ট্রান্সলেশনাল মোশন তিনটে, মানে তিনটে ওর ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, রাইট? আচ্ছা, এইবার ভাব এটাকে, তো এবার যদি আমি এইভাবে ঘোরাই তাহলে দেখ ডিফারেন্স বুঝতে পারছিস তো, ডিফারেন্ট লাগছে তো, এখানে যদি থাকে এইভাবে আর এইভাবে যদি থাকে, দুটো আলাদা জিনিস তো, তাহলে এটা এইভাবে ঘুরতে পারে, তাহলে এটা ওর একটা রোটেশনাল মোশন আসলো কিন্তু, হলো।
এইভাবে ঘুরতে পারে, এইভাবে ঘুরতে পারে, দেখ এটা এইভাবে। তাহলে এই দুটো ভাবে রোটেশন দেখালাম। আর একটা কিভাবে ঘুরতে পারে, দেখ তিনটে অ্যাক্সিস তো, একটা সোজা উপর বরাবর, একটা আগে পিছে, আর একটা ডান দিক বাঁ দিকে। তাহলে এইভাবে যেটা দেখালাম এটা জেড অ্যাক্সিস বরাবর, উপরে যে অ্যাক্সিসটা রয়েছে সেই অ্যাক্সিস বরাবর ঘোরাটা দেখালাম, ঠিক আছে। এইটা এইভাবে যেটা দেখালাম সেটা হচ্ছে আগে পিছে যে অ্যাক্সিসটা রয়েছে এই অ্যাক্সিসে অ্যাবাউটে ঘোরাটা দেখালাম এটা। এখন আর একটা অ্যাক্সিস বেঁচে রয়েছে, কোন অ্যাক্সিস বলতো? ওয়াই অ্যাক্সিসের। মানে ডান দিক বাঁ দিকের অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা, তাই তো? এই যে এদিকে ডান দিক বাঁ দিকে যে অ্যাক্সিসটা রয়েছে সেই অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসে অ্যাবাউটে যদি তুই ঘোরাস তাহলে এটা এরকম ভাবে ঘুরবে। আমি যে ঘোরাচ্ছি তুই বুঝতে পারছিস? আমার আঙুল যদি তুই না খেয়াল করিস তাহলে তুই বুঝতে পারবি না যে জিনিসটা ঘুরছে, তাই না? যদি এইভাবে ঘোরাস তুই, এই ওয়াই অ্যাক্সিসে অ্যাবাউটে যদি তুই ঘোরাস, তাহলে এর ঘূর্ণনটা কি, একে কি তুই আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারছিস? পারছিস? না স্যার। তার মানে এই অ্যাক্সিসের অ্যাবাউটে সোজা তোদের দিকে যে অ্যাক্সিসটা গেছে সেই অ্যাক্সিস অ্যাবাউটে ঘোরালে বুঝতে পারবি, এই যে এই অ্যাক্সিসটা, এই যে এর অ্যাবাউটে ঘোরালে বুঝতে পারবি, ঠিক আছে। এই অ্যাক্সিস অ্যাবাউটে ঘোরালেও বুঝতে পারবি এই যে ঘুরছে। কিন্তু এই অ্যাক্সিস অ্যাবাউটে যদি ঘোরাই তাহলে তুই বুঝতে পারবি না যে এটা ঘুরছে, ঠিক আছে। তাহলে এই রোটেশনটাই একমাত্র হবে না, বাকি দুটো রোটেশন হবে, তিনটে ট্রান্সলেশনাল হবে। বোঝা গেল? তাহলে টোটাল কটা ডিগ্রিজ অফ ফ্রিডম হবে তাহলে? স্যার 5টা। 5টা। তিনটে হচ্ছে গিয়ে ট্রান্সলেশনাল মানে রৈখিক তিনটে, আর দুটো হচ্ছে গিয়ে ঘূর্ণন আর কি, ঠিক আছে। ঘূর্ণনের জন্য দুটো। এটা হচ্ছে যদি রিজিড হয়, যেন এই পেনটা যেমন রিজিড, এই পেনটা হচ্ছে দৃঢ় তাই। কিন্তু যদি এরকম হয় যে এটা যদি দৃঢ় না হয়, এই এখানে ভালো করে খেয়াল কর, যদি এটা এরকম আগে পিছু হতে পারে এরকম, যদি দৃঢ় না হয়ে যদি এটা ফ্লেক্সিবল হয়, মানে ওদের মধ্যে যে বন্ডিংটা সেটা যদি একটা স্প্রিং লাইক হয়, তাহলে কি হবে, যেমন পাঁচটা দেখালাম সেই পাঁচটা তো আছেই, প্লাস মলিকুলগুলো একে অপরের থেকে দূরে যেতে পারবে, আবার কাছে আসতে পারবে, দূরে কাছে। বোঝা গেল? বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে দৃঢ় হলে কটা? 5টা। যদি ফ্লেক্সিবল বন্ডিং হয় তাহলে কটা? 7টা। 7টা। ভেরি গুড। বোঝা গেছে? আশা করি আর কখনো এটা নিয়ে গন্ডগোল হবে না। তো আমি এদিকে, স্যার উচ্চ তাপেও তো 7টাই হয় না? হ্যাঁ বন্ডিং, ওর জন্যই বললাম আমি উচ্চ চাপ বা এসব কিছু বলছি না, যে কারণে আমি শুধু বন্ডিংটা বললাম, যে বন্ডিংটা যদি এরকম ফ্লেক্সিবল হয়, তো এবার স্বাভাবিক তুই যদি বেশি তাপ দিস তখন তো ওরা লাফালাফি করে, তো ওই কারণে তো আমরা বলি যে মানে মলিকিউলগুলো স্প্রিং লাইক, এই কারণেই বলি ভাইব্রেশনাল। এক্স্যাক্টলি ভাইব্রেশনাল ভাইব্রেশনাল। চলে আসে। এক্স্যাক্টলি ভাইব্রেশনাল। এটা যদি কি বলে এটাকে, ফ্লেক্সিবলকে বাংলায় কি বলবো? নমনীয়। নমনীয়। নমনীয় বা স্থিতিস্থাপক। এটা যদি স্থিতিস্থাপক হয়, নমনীয় মানে নরম, স্থিতিস্থাপকটা বেটার যাবে, ঠিক আছে। এটা যদি হয় তাহলে এখানে রোটেশন হচ্ছে, আমি একটু জাস্ট এঁকে দিই, আদারওয়াইজ অসুবিধা হতে পারে। এই দিকে মুভ করতে পারে, এটা এক্স অ্যাক্সিস, ওই দিকে যেতে পারে, উপরে যেতে পারে, উপর নিচে যেতে পারে, এই তিনটে দিকে যেতে পারে, এক্স ওয়াই জেড, তিনটে দিকে যেতে পারে। আবার এই ওয়াই অ্যাক্সিসে অ্যাবাউটে ঘুরতে পারে, জেড অ্যাক্সিসে অ্যাবাউটে ঘুরতে পারে, কিন্তু এক্স অ্যাক্সিসে অ্যাবাউটে ঘুরলে পরে সেটা বোঝা যায় না, তাই এটা কাটা। তাহলে কি হলো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তাহলে ওর 5টা ওর ফ্রিডম আছে। তাহলে ওর জন্য এফ হবে 5। বাদ বাকিটা তোরা ক্যালকুলেট করে নিতে পারবি যে তাহলে গামা কত হবে এবং তার জন্য সিপি আর সিভি কত আসবে, ঠিক আছে। স্থিতিস্থাপকে কি হচ্ছে না, সেম জিনিস, এক্স যেতে পারছে এদিকে, ওয়াই যেতে পারছে ওদিকে, এক্স ওয়াই, জেড যেতে পারছে, জেড ওয়াই এর অ্যাবাউটে ঘুরতে পারবে, জেড এর অ্যাবাউটে ঘুরতে পারবে, এক্স এর অ্যাবাউটে ঘোরাটা পসিবল না। আর যেটা করতে পারবে সেটা হচ্ছে দুজনে কাছে আসতে পারবে, এটা একটা, আবার দুজনে দূরে যেতে পারবে, এটা একটা,
ঠিক আছে? তাহলে এখানে এফ যেটা হবে সেটা হচ্ছে 7। আমি তাও মার্ক করে দিচ্ছি, এটা 1, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। আর এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটাও 6 নম্বর, এটা 7 নম্বর। ঠিক আছে? তাহলে এর জন্য যে এফটা হবে সেটা হবে 7। তার জন্য গামা কি হবে বের করে নিবি। এর জন্য গামা কি হবে বের করে নিবি। ক্লিয়ার? চল এবার অঙ্কে যাই। অঙ্কের আগে এগুলো আমার একটু বলার ছিল, আমি বলে দিলাম। ঠিক আছে? তাহলে এখানে আমাকে ডায়াটমিক মলিকিউল বলেছে, এখানে বলেছে ডায়াটমিক মলিকিউল। তাহলে ডায়াটমিক মলিকিউলের জন্য গামা কত বেরোবে? এবার দেখ, কিছু যদি না বলে দেয়, 7/5 আসছে। কিছু যদি না বলে দেয় তাহলে তুই 5ই ধরবি। ঠিক আছে? কিছু যদি না বলে দেয় তাহলে রিজিডই ধরবি। আর ফ্লেক্সিবল যদি যদি বলে দেয় যে ওটা ইলাস্টিক বন্ডটা, তাহলে 7 ধরবি। তাহলে কিছু বলে দেয়নি মানে আমরা এটাকে F5ই ধরবো। তাহলে গামা তো 1 + 2/5, তার মানে 7/5। ভেরি গুড। তাহলে এটা 7/5, গামা 7/5। এবার অঙ্কটা কি বলেছে না, ডায়াটমিক গ্যাস ডাজ 100 জুল অফ ওয়ার্ক when expanded at constant pressure। বলছে সমচাপে যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি, সমচাপে যদি এটাকে প্রসারিত করি, তাহলে 100 জুল কার্যও করে। এবার দেখ, প্রসারিত ও হচ্ছে সমান চাপে, নিশ্চয়ই বাইরে থেকে এনার্জি আসছে, তার জন্যও প্রসারিত হচ্ছে। গ্যাস তো নিজে নিজে তো এক্সপ্যান্ড করে না হিট না দিলে পরে। সেটাই তোর কাছে প্রশ্ন জানতে চেয়েছে, দ্য হিট এনার্জি অ্যাবজর্ব বাই দ্য গ্যাস ইন দ্য প্রসেস ইজ, কত হিট অ্যাবজর্ব হয়েছে, দ্যাট ইজ ডেল্টা কিউ কত, এটা তোর কাছে জানতে চেয়েছে। চল কর, চেষ্টা কর। আচ্ছা করি তাহলে আমি। স্যার উত্তর কি 350 জুল হবে? উম, তো 350 চলে এসেছে। হ্যাঁ স্যার 350 জুল আসছে। বল তাহলে কিভাবে করেছিস। স্যার সিপি আর সিভি রেশিও দিয়ে করেছিলাম, আর আহ, একবার চেষ্টা করেছিলাম যে ডেল্টা ইউজ ইকুয়ালস টু এনএফআরটি, ওটা হলো না। তারপরে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি, সরি, ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি ডিফারেন্স প্লাস ওয়ার্ক ডান করলাম, ওটা দিয়ে 350 এলো। ডেল্টা কিউ ইকুয়াল টু, যেটা থার্মোডাইনামিক্স অফ ফার্স্ট ল, যে ওয়ার্ক ডান হ্যাঁ, প্লাস হচ্ছে ডেল্টা ইউ। প্লাস ইন্টারনাল এনার্জি। হুম। হ্যাঁ, তো এটা দিয়ে কি কি করে আসলো বল, কোথায় কি বসিয়েছিস বল। স্যার ডাব্লু তো হিট, ওটা ডাব্লু তো ওয়ার্ক ডান, ওটা 100 বসিয়েছি, ওটা অ্যাবজর্ব হয়েছে বলে। এটা 100 হয়ে গেছে। হুম। হ্যাঁ, আর ডেল্টা ইউ তো মানে ওই রেশিওতে আসছে। রেশিওটা কি আসছে বল, কিভাবে আসছে। আপনি একবার
দেখিয়ে দেবেন? আমার না ঠিক গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখ এই পর্যন্ত তো এই ইকুয়েশন বসাতে হবে, সেটা তো তুই ঠিকই ধরেছিস, কিন্তু এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচারে কিছু বলে দেয়নি যে কতটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাই না? দেখ টেম্পারেচার, দেখ এটা কিন্তু আমি জানি ডেল্টা ইউর মান কি হয়, আমি জানি, কিন্তু ডেল্টা ইউর মান হয় এন সিভিডিটি, এন সিভি ডেল্টা টি, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। সিভি তো আমি পেয়ে যাবো এখান থেকে, গামা জানি আমি সিভি পেয়ে যাবো, কিন্তু ডেল্টা টি কতটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে সেটা কি এখান থেকে আমি বলতে পারছি? না স্যার, টেম্পারেচারের কোনো কথা বলেন। টেম্পারেচারের কোনো কথা এখানে বলেনি, তাহলে আমাকে টেম্পারেচারটাই তাহলে আমাকে প্লে করতে হবে, টেম্পারেচারের ভ্যালুটা আমাকে অন্য কোথাও থেকে বের করতে হবে। হুম, টেম্পারেচার ভ্যালুটা আমাকে অন্য কোথাও থেকে বের করতে হবে। তা টেম্পারেচার ভ্যালু স্যার আমি কোথা থেকে বের করতে পারি? না, যেহেতু এটা কনস্ট্যান্ট প্রেসারে, তাহলে আমি তো বলতে পারি যে কনস্ট্যান্ট প্রেসারে যে ওয়ার্ক ডানটা করে সেটা হচ্ছে পি ইন্টু ডেল্টা ভি। ইন্টিগ্রেশন অফ পিডিভি। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ পিডিভি। তা এখানে তো দুটো আলাদা আলাদা পয়েন্ট বলেছে যে মানে তোর 100 জুল ওয়ার্ক করে, তাহলে কতটা হিট অ্যাবজর্ব হয়েছে কনস্ট্যান্ট প্রেসারে, ওকে এক্সপ্যান্ড করা হয়েছে, তাতেও 100 জুল ওয়ার্ক করেছে। তাহলে ইনিশিয়াল আর ফাইনালটা দেখলেই হয়ে যাবে আমার, যে প্রথমে কত ছিল আর পরে কত পিডিভি হলো, তাহলে মাঝখানে যেটা হলো সেটাই তো ওয়ার্কটা করেছে, তাই না? তাহলে হ্যাঁ পিডিভি, স্যার। ঠিক আছে পিডিভি, তাহলে আমি এটাকে লিখতে পারি পি ভি টু মাইনাস ভি ওয়ান, একটা অন্তিম একটা প্রাথমিক, কারেক্ট? তাহলে এবার দেখ, আমাকে কিন্তু ভলিউমেরও কোনো ইনফরমেশন দেয়নি, টেম্পারেচারেও কোনো কিচ্ছু দেয়নি, কিন্তু আমার টেম্পারেচার ইনফরমেশনটা লাগবে। তাহলে আমরা এই ভলিউমটাকে না রিপ্লেস করে দিতে পারি, পিভি ইকুয়াল টু কি, এন আর টি টু, তাই তো? আর এই পি ভি ওয়ান ইকুয়াল টু কি, এন আর টি ওয়ান, তার মানে এন আরটা কমন নিলে টি টু মাইনাস টি ওয়ান, হ্যাঁ কি না? বোঝা গেল এটা? আমি এখানে ইউজ করলাম পিভি ইকুয়াল টু এন আর টি, এই ফর্মুলাটা ইউজ করলাম, পিভি ইকুয়াল টু এন আর টি, এই ফর্মুলাটা ইউজ করলাম। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বোঝা গেছে? এইখান থেকে দেখ তুই এই টি টু মাইনাস টি ওয়ানটা পেয়ে যাচ্ছিস, দ্যাট ইজ ডেল্টা টি। ডেল্টা টিটা কত পাচ্ছিস তুই, না ডাব্লু বাই এন আর, ডাব্লুর ভ্যালু কিন্তু দেওয়া আছে 100, আর আরটা তোর কেটে যাবে কেন বলতো, এই সিভির মধ্যে তো তুই আর পেয়ে যাবি, এখান থেকে তো তুই সিভিটা পেয়ে যাচ্ছিস। সিভি কত হ্যাঁ হচ্ছে, স্যার। সিভি কত হচ্ছে, গামা যদি এটা হয়, তাহলে সিভি আমি কি বললাম, সিভি হচ্ছে গিয়ে আর বাই গামা মাইনাস ওয়ান, এক্ষুনি ফর্মুলা বললাম না? তাহলে আর বাই গামা মাইনাস ওয়ান মানে 7.7/5 মাইনাস ওয়ান, মানে কত হবে 2/5, মানে 5 উপরে যাবে 2 নিচে আসবে, হ্যাঁ কি না? এটা সিভি। তাহলে এবার চল এই সমীকরণটাতে আয়, এই সমীকরণটাতে আয়, তাহলে ডেল্টা কিউ ইকুয়াল টু কী আসছে তাহলে, 100 প্লাস এন, সিভির জায়গায় বসাবো 5r/2, আর ডেল্টা টি এর জায়গায় বসাবো ডাব্লু বাই এন আর। এ দেখ এন আর আর এন আর কেটে গেল, এই যে একটু ভালোভাবে কাটি, কাটাকাটি ভালোভাবে করতে হবে, এন আর কাটা গেল, আর ডাব্লুর জায়গায় আমি বসাবো 100, হলো? তাহলে 100 প্লাস এটা 500/2 মানে 250, তাহলে 350 জুল, হ্যাঁ ঠিকই বলেছিলি 350 জুল, তাহলে আনসার হবে 350 জুল। বোঝাতে পারলাম এই পুরো অঙ্কটা? এটা হচ্ছে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যে ডেল্টা কিউ যে হিটটা নেবে সেটা ওয়ার্ক ডান করবে এবং ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। এবার ইন্টারনাল এনার্জি যে ইনক্রিজ করবে, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করা মানে সেটা এনসিভিডিটি। এটা কিন্তু তোরা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আরে কিন্তু এইভাবে করেছিস, এই ডেল্টা ইউর জায়গায় সিভিডিটি বসিয়েছিস, এনসিভিডিটি, আর ডাব্লু তো দিয়েই দিয়েছে। এবার এখানে আমার কাজ ছিল ডেল্টা টি বের করা, সিভি বের করা। সিভিটা ইজি ছিল, গামা যেহেতু দিয়ে জানি আমি, সিভিটা বের করে নিয়েছি, প্রবলেম নেই। ডেল্টা টিটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছিল, তো আমি ডেল্টা টিটা কী করে বের করেছি, ওয়ার্ক ডান দিয়েই ডেল্টা টিটা বের করে নিয়েছি, কারণ আমি জানি টি একমাত্র আছে আমার কাছে পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলায় এখানে টি আছে। এখন টি বের করতে গেলে আমাকে পি আর ভি এর সাহায্য নিতে হবে, আর পি আর ভি দিয়ে হয় ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডান আমার এখানে দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট। আমি ওয়ার্ক ডান দিয়ে আমি ডেল্টা টিটাকে বের করে নিয়ে এবার সমস্ত ভ্যালুগুলো এখানে পুট করে দিলাম, তিনটে জিনিসই। বুঝতে পারলাম? করে ফেল তাহলে, করে ফেল, ঝম করে করে ফেল, ঝমঝম করে করে ফেল।
এগোই পরেরটা, এটা কর দেখি কি বলেছে। 5 moles of an ideal gas are compressed to half the initial volume at a constant temperature, মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে ওর ভলিউমটাকে চেঞ্জ করেছে, হাফ করে দিয়েছে। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ইন দ্য প্রসেস। দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কিন্তু আইসোথার্মাল প্রসেস, কিন্তু সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়ায় ওয়ার্ক ডানের ফর্মুলা তোরা জানিস, তো সেই ফর্মুলা বসিয়ে দিলেও হবে। তো সমস্ত প্রক্রিয়ায় ওর ওই কৃতকার্যের মান বের করতে বলেছে, আর এর মান দেওয়া রয়েছে। রাইট ইউর রেজাল্ট আপ টু অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিকেন্ট ফিগার, মানে ভাগটাগ করতে হবে আর কি, সেটাই। চল 20টা কর দেখি। সমস্ত প্রক্রিয়া কৃতকার্যের ফর্মুলা কারো জানা আছে? স্যার ওই 3.014, তারপরে এনআরটি ইন্টু লগ V2/V1, ওটা 3.014 কেন আসলো? স্যার হ্যাঁ, 12 বলছি, ওই হ্যাঁ 12,465 ইন্টু ln2 এরকম আসছে, মানে লগ টু। ln2 মানে তো 0.693, মানে লগ টু হচ্ছে 0.693, মানে ln2। আর লগ করতে গেলে তোকে 2.303 গুণ করে নিতে হবে আগে। স্যার সরি, আমি ভুল করে 2.303 জায়গায় 3.313 বসিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, তা লগ বসালে তোকে কিন্তু আবার লগ টু এর ভ্যালু বলতে হবে কিন্তু। তা বেকার লগ টু এর ln2 এর ভ্যালু তো আমরা জানি 0.693, ওটাই বসিয়ে দে। আর 2.303 বসানোর দরকার নেই। তো 5 মোল, এটা একটা ইনফরমেশন। আইডিয়াল গ্যাস, হাফ অফ ইট ইনিশিয়াল ভলিউমটা হাফ হয়ে গেছে। টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এটা একটা ইনফরমেশন। ফিক্সড টেম্পারেচার ভ্যালু দেওয়া রয়েছে। ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলেছে। আর এর মান গিভেন আছে। তাহলে আমরা ফর্মুলা যেটা জানি, যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু এ না বলবো টি। হ্যাঁ বল। -8,628 জুল আসছে। মাইনাস 8,628 জুল। 8,628 জন। 8,636 পয়েন্ট আরো কিছু বেশি। আচ্ছা, দেখছি আমিও তাহলে একবার করে দেখি। ln V2/V1, তাই না? এটা তো, তাহলে n তো 5,
আর হচ্ছে 8.3, SI3 আছে, টি হচ্ছে 27, 27 প্লাস 273, তার মানে 300 কেলভিন টি, বসালাম 300, এলএন ভি2 হচ্ছে গিয়ে হাফ হয়েছে, তার মানে V1/2, আর এটা তো ইনিশিয়ালটা তো V1ই রইলো, V1 কাটা গেল, তাহলে এইটা তো পয়েন্ট দিয়ে শূন্য কাটা, তাহলে 83 ইন্টু 5 30 150, এটা হলো এলএন হাফ। তার মানে মাইনাস আসবে এখানে একটা, তাই না? -83 ইন্টু 150, আর এটা হচ্ছে 0.693, মানে এই যে এলএন হাফ, এটাকে জন্য মাইনাস এনে দিয়েছি, নয়তো এটাকে উল্টোতে হতো, তোকে এলএন 2, তখন তো মাইনাস আনতেই হতো, আর এলএন 2 এর মান হচ্ছে 0.693, ঠিক না? এবার এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাল্টিপ্লাই করতেই হবে, পয়েন্টটা তুলে এখানে একটা 1000 নিয়ে আয়, 50 দিয়ে কাট, এটা 3 50 150, 50 দিয়ে কাটলে 50 দুগুনি 100, মানে 20, এবার গুণটা করতেই হবে, 693, তার সাথে 83 মাল্টিপ্লাই করতে হবে, 3 3 9, 3 9 27, 3 4 18, 18 দিয়ে 20, আর এদিকে 3 8 24, 4 হাতে 2, 8 9 72, 74, 4 হাতে 7, 4 48, আর 7 55, তাহলে 9 7 4 11, 5 7 5, 5 7 5 1 9, এটাকে এখন ডিভাইড করতে হবে 20 দিয়ে, তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করবো, আর শূন্যর জন্য একটা ডেসিমাল নিয়ে নেবো, তাহলে 2 দিয়ে যদি তুই কাটিস এটাকে, তাহলে 57519/20, তো এটাকে 2 দিয়ে আরামসে কাটবো, 2 দিয়ে কাটলে পরে 2 দুগুনি 4, 8 দুগুনি 16, ও এখনো 3 রয়েছে, একটা গুণ বাকি, তাই না? এবার 3 গুণ বাকি রয়েছে, 3 আছে গুণ, 8 দুগুনি 16, 7 দুগুনি 14, 5 দুগুনি 10, 9 দুগুনি 18, 5 দুগুনি 10/10, 3 দিয়ে গুণ করলে ওটাকে, 3 দিয়ে গুণ করলে 3 5 15 5 হাতে 1, 3 9 27, 28 8 হাতে 2, 3 5 15 আর 2, 17 7 হাতে 1, 3 5 3 7 21, 21 আর 2 23 আর 3 হাতে 2, 3 8 24 আর 2 26 আর 6 হাতে 2, 3 দুগুনি 6 আর 2 8/10, 10-এর জন্য ডেসিমাল পয়েন্টটা আর ঘর আগে চলে আসবে, তাহলে এটা হবে 86,000, 86,637.85, এত জুল, ঠিক আছে? এটা আসছে 86,637.85 জুল, ওটা 27 হবে, ওটা 37 না। 27 হবে, তাই তো? 27.85। আচ্ছা 27 হবে, তাহলে ক্যালকুলেশন ভুল করেছি একটু, কিছু তো, সাতাশ, মানে 8688 করে দিলাম, এত জুল। এবার দেখ, তুই তো এটা রেখে চলে আসবি, কিন্তু কোশ্চেনে কিন্তু অন্য চেয়েছে, এটা রাইট ইউর রেজাল্ট আপ টু অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিকেন্ট, ও এটা অ্যাকচুয়ালি টু সিগনিফিকেন্ট, এটা আপ টু অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিকেন্ট ফিগার্স, দেখ এখানে বলেনি, এটা অ্যাকচুয়ালি এখানে বলে দেয় অনেক সময় 2টো বা 3টে সিগনিফিকেন্ট ফিগার, ধর দুই দুই বলে যে 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত এটাকে অ্যাপ্রক্সিমেট করতে, তাহলে এই আনসারটা তোকে কীভাবে লিখতে হবে জানিস তো? এই আনসারটাকে তোকে লিখতে হবে, এই যে 8628, তো এটাকে 2টো সিগনিফিকেন্ট ফিগার দিয়ে তোকে রিপ্রেজেন্ট করতে হবে, তার মানে এই যে ডেসিমালটা, মানে এটা অ্যাকচুয়ালি 8627.85, তো এই ডেসিমালটাকে এইখানে নিয়ে আসতে হবে, তাহলে এখানে নিয়ে আসতে গেলে তোকে কী করতে হবে, 3 ঘর যদি এগিয়ে দিস, তাহলে তোকে 10³ গুণ করতে হবে,
ঠিক আছে, তাহলে আনসারটা হবে 8.6 ইন্টু 10⁻³ এত জুল। এইটা হচ্ছে গিয়ে তোর টু সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত এই যে দুটো দুটো নাম্বার রয়েছে দেখ, কারণ 10-এর পাওয়ার যেটা এসব তো ধরা হয় না। তো অনেক সময় কিন্তু তোকে এইরকম আনসার চায়, মানে তোর আনসার বের করার পরও 11-এর যে ফার্স্ট চ্যাপ্টার সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে এটা সিগনিফিকেন্ট ফিগার। কি বললাম বোঝা গেছে? তো যাই হোক, এটা করে ফেল তাহলে, মানে করে ফেল বা করে ফেলিস আর কি। পরের কোশ্চেনটা দেখ, এটা দেখ। টু মোলস অফ ডায়াটমিক গ্যাস, যা গামা দিয়ে দিয়েছে, at 127 degree centigrade are expanded adiabatically to twice the original volume. ওর দ্বিগুণ ওর আয়তন বৃদ্ধি করা হয়েছে। উষ্ণতা কত? 127 ডিগ্রি সেন্টিগ্রেডে। হুম, অ্যাডিয়াবেটিক্যালি রুদ্ধতাপ প্রক্রিয়ায় কিন্তু। ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার আর দ্য ওয়ার্ক ডান ইন দ্য প্রসেস। কতটা ওয়ার্ক ডান করেছে সেটা করে ফেল দেখি। ভলিউম ডাবল করেছে, উষ্ণতা চাই তোর, ডায়াটমিক মলিকিউল গামা গিভেন আছে 1.4, অ্যাডিয়াবেটিক্যালি ইনপুটে 304 কেলভিন আসছে। অ্যাডিয়াবেটিক্যালি হচ্ছে, অ্যাডিয়াবেটিক্যালি মানে কোনো হিটের এক্সচেঞ্জ হবে না, ডেল্টা কিউ জিরো। তার মানে যা ওয়ার্ক ডান হবে সেটাই ওর উষ্ণতা কমে যাবে, মানে ওর ইন্টারনাল এনার্জিটা ইউজ হবে ওয়ার্ক ডানটার জন্য। তাহলে উষ্ণতা চায়, আয়তন দেওয়া রয়েছে, তাহলে T(v⁻⁻1 = কনস্ট্যান্ট, এটাকে আমরা ইউজ করব। ঠিক, তাহলে T1(v1⁻⁻1 = T2(v2⁻⁻1)। এখন T1 হচ্ছে কত? 273 প্লাস 127, এটা হচ্ছে T1। V1টা যাই হোক না কেন গামা-1, T2, V2টা হচ্ছে 2v1⁻⁻1। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 400 কেলভিন হচ্ছে, 400 ইন্টু V1/2v1 গামা-1। গামা-1 মানে কি? 1.4 - 1 = T2। তাহলে 400 ইন্টু এটা হচ্ছে 1/2 T2। ঠিক আছে, এবার 0.4 মানে 0.4 মানে 4/10 মানে 2/5। এটা ক্যালকুলেটারে বসানো ছাড়া উপায় নেই। ওটা দিয়ে দিয়েছে লাস্টে 0.5 টু দি পাওয়ার 0.4। ও, এখানে তো দিয়েই দিয়েছে।
তাহলে এটা 400 ইন্টু 0.76, এটা হচ্ছে T2। তাহলে 4 গুণ 76, 4 6 24, 4 হাতে 2, 4 7 28 আর 2 30। তাহলে T2 হচ্ছে গিয়ে 304 কেলভিন। টাইম বেরিয়ে গেছে। এবার ওয়ার্ক ডান বলেছে। অ্যাডিয়াবেটিকে ওয়ার্ক ডান কী হয়? অ্যাডিয়াবেটিকে ওয়ার্ক ডান হয় এন আর বাই গামা মাইনাস ওয়ান। এটা কি মনে আছে? এন আর বাই গামা মাইনাস ওয়ান। আর বাই গামা মাইনাস ওয়ান, এটা তো আমাদের সিভি আমরা জানি। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনসিভি। এটা হচ্ছে এনসিভি, আর তার সাথে ডিটি আছে, T1 মাইনাস T2। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে? দেখ, এটা মনে রাখার উপায় হচ্ছে এমনি দেখ, ফার্স্ট ল কি বলে? ডেল্টা কিউ ইকুয়াল টু ইন্টারনাল ওয়ার্ক ডান প্লাস ইন্টারনাল এনার্জি। এখন এটা তো জিরো, তাহলে ওয়ার্ক ডানটা করবে কি? ইন্টারনাল এনার্জি। আর ইন্টারনাল এনার্জি মান কি হয়? এন সিভি ডিটি। তাহলে এন সিবি মানে তো গামা বাই, সরি, সিবি মানে হচ্ছে আর বাই গামা মাইনাস ওয়ান, আর ডিটি মানে T1 মাইনাস T2। হয়ে গেল। ঠিক আছে? তাহলে এটা এখানে বসিয়ে দে। এন এর মান বলেছে 2 মোল, আর হচ্ছে 8.3 বাই গামা মাইনাস ওয়ান হচ্ছে 0.4 ইন্টু T1। ও হ্যাঁ বল। 3984 এসছে, তিন, 4 ইন্টু 10⁻³ জুল। না এখানে তো আবার ওইটা চাইনি। 246 জুল এসছে তো। এখানে তো আবার ওই ওই 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত চাইনি, আগেরটাই চেয়েছিল। কোশ্চেন পড়তে হবে। এটা তো জাস্ট ওয়ার্ক ডানই বলেছে। তাহলে 3984 জুল হবে। আচ্ছা, T1 মাইনাস T2টা দেখি একটু। 127, ও 400 মাইনাস 304। 400 মাইনাস 304। তাহলে 400 মাইনাস 304 হলে 96 হচ্ছে তো, না? হুম, তাহলে 96 গুণ 2 ইন্টু 8.3। পয়েন্ট পয়েন্ট উঠে যাবে। 4 দিয়ে 4 দুগুনি 8, 4 3 16। তার মানে 283 আর 24, তাই না? হুম, তাহলে 83 আর 24 গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 4 8 32, 3 দুগুনি 6 38, 39 এর 9 হাতে 3, 8 দুগুনি 16 আর 3 19, 1992। এই 1992 এর সাথে গুণ হবে কত? 2। এর সাথে গুণ হবে 2, 2 দুগুনি 4, 9 দুগুনি 18, 8 হাতে 1, 9 দুগুনি 18, 19 এর 9 হাতে 1, 2 দুগুনি 3984। 3984 এত জুল। তাহলে ওয়ার্ক ডান এত জুলে হবে, 3984। ঠিক আছে? এগোই, ওটা কর দেখি। A Carnot engine working between 0 degree centigrade and 100 degree centigrade takes takes up 746 joule of heat from the high temperature reservoir in one cycle. একটা কার্নট ইঞ্জিন আছে, যেটা কিনা একটা হিট সিঙ্ক আর একটা হিট সোর্স দুটোর মধ্যে কাজ করে। এটা হাই টেম্পারেচারটা এটা, আর লো টেম্পারেচারটা এটা। এখন ইঞ্জিন হাই টেম্পারেচার থেকে হিট নেয়, লো টেম্পারেচার হিট ছাড়ে। তো বলেছে হাই টেম্পারেচার থেকে এত হিট হাই টেম্পারেচার থেকে নিয়েছে। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন, হিট রিজেক্টেড টু দ্য সিঙ্ক অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন। কতটা ওয়ার্ক ডান করেছে, কতটা হিট রিলিজ করেছে, আর এফিসিয়েন্সিটা কত, এটা বের করতে বলেছে। কর দেখি।
আচ্ছা, দেখ কার্নোটস ইঞ্জিন, তো কার্নো ইঞ্জিনের যে এফিসিয়েন্সি এটা, সেটা কি 1 - T2/T1, ঠিক আছে? T2 T1 দেওয়া আছে, তাহলে আমার বের করাটা খুব একটা ডিফিকাল্ট কিছু না। 1 - T2 হচ্ছে 100 ডিগ্রি মানে 373, আর T1 হচ্ছে 0 ডিগ্রি মানে 273। ও সরি সরি সরি, T2টা তো হচ্ছে কি আমার হিট সিঙ্ক থাকে, তাই না? তাই বলি, এ তো মাইনাসে চলে আসবে। T2টা হিট সিঙ্ক মানে 0 ডিগ্রি, তার মানে 273, আর T1টা তো হিট সোর্স মানে 373। তাহলে এই রেশিওটা মেরে দেখতো কত আসছে, 273/373, সেটা 1 দিয়ে মাইনাস করলে কত আসছে? 100/373। হ্যাঁ মানে ক্যালকুলেটারে কর সেটা, 100/373। তো ভোর হয়ে যাবে। 0.26 এরকম টাইপের আসছে, 80। 0.26, 0.26, তার মানে এটা হচ্ছে এফিসিয়েন্সিটা, 0.26। তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে গেল আমার। এবার বলেছে আচ্ছা কতটা হিট ও নিচ্ছে সেটা জানি আমরা, মানে Q1টা আমরা জানি 746 জুল। তাহলে তো এখান থেকে ডাব্লিউ পেয়ে যাব, কারণ যতটা হিট নিয়েছে তার মধ্যে যতটা ওয়ার্ক করেছে এটাই তো ওর এফিসিয়েন্সি, এটাই তো বেরিয়েছে 0.26, হ্যাঁ কি না? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, 0.26 ইন্টু Q1, Q1 তো কত 746, তাহলে 0.26 ইন্টু 746, দেখতে কত আসছে? 193.96। 193.9 এত জুল ডাব্লিউ হয়ে গেল। এখনও বলেছে হিট কতটা রিলিজ হয়েছে, তো যতটা ও নিয়েছে সেখান থেকে এতটা কার্য করেছে, বাদ বাকিটা হিট রিলিজ হয়েছে, তাই না? তাহলে এটা মোটামুটি আমি 194 ধরতে পারি তো। তাহলে হিট রিলিজ কত হয়েছে Q2, সেটা কত, Q1 থেকে ডাব্লুটা বিয়োগ, হিট যতটা নিয়েছে 746, সেখান থেকে তো মাত্র 194-এরই কার্য করেছে, বাদ বাকিটা তো করেনি। তাহলে 4 2 6, আর 9 আছে 5, 2 আছে 5, 552 এত জুল। এটা হচ্ছে যেটা রিলিজ করেছে, তাহলে এই হিটটা রিলিজ করেছে, এই ওয়ার্কটা করেছে, এবং এই হচ্ছে এফিসিয়েন্সি। হলো তাহলে, নেক্সট এটা কর, এটাই লাস্ট কোশ্চেন। বলছে 5 moles of an ideal diatomic gas are heated at constant pressure. If 280 joule of heat energy is supplied to the gas, find the change in internal energy of the gas or the work done by the gas. তাহলে একবার কি কি বললো একটু আমরা গুছিয়ে নিই ব্যাপারটা। এনটা বলেছে 5 moles, ভেরি গুড।
ডায়াটমিক বলেছে, ফর ডায়াটমিক গামা দিয়েই দিয়েছে, আমার কোনো চিন্তা নেই। আর হিটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, প্রেশারটা কনস্ট্যান্ট। ইফ 280 জুল অফ হিট এনার্জি ইজ সাপ্লাইড টু দ্য গ্যাস, তার মানে ডেল্টা কিউটা গিভেন আছে 280 জুল। ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইটস ইন্টারনাল এনার্জি, তার মানে ডেল্টা ইউটা কত সেটা তোকে বের করতে হবে। দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, তাহলে ওয়ার্ক ডানটা কত সেটা বের করতে হবে, এই হচ্ছে কাজ। তা কনস্ট্যান্ট প্রেশার যখন, তাহলে ডেল্টা কিউ ইকুয়াল টু হওয়া উচিত এন সিপিডিটি, এন সিপি ডেল্টা টি। ঠিক, এন সিপি ডেল্টা টি, যেটা কিনা এটাই দেওয়া আছে 280 জুল। আবার আমরা জানি ডেল্টা ইউ যেটা জানতে চেয়েছে সেটা ইকুয়াল টু হয় এন সিভি ডেল্টা টি। তাহলে সিভিটাকে আমরা আমরা তো জানি গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, তাহলে সিভিটাকে আমি লিখতে পারি সিপি বাই গামা। তাহলে এন সিভির জায়গায় লিখবো সিপি বাই গামা ডেল্টা টি। তাহলে এই যে এন সিপি ডেল্টা টি সেইটা এখানেও পেয়ে গেলাম, জাস্ট এই মানটা বসিয়ে দেবো 280 বাই গামা, গামা মানে কত 1.4, ব্যাস এটা বেরিয়ে গেল ডেল্টা ইউ। হুম, তাহলে পয়েন্ট তুলে এখানে শূন্য দিলাম, 14 দুগুনি 28, তাহলে কত হলো 200 জুল। তাহলে ইন্টারনাল এনার্জি পেয়ে গেলাম যে 200 জুল বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান কতটা হয়েছে, বাদ বাকিটা ওয়ার্ক ডান হয়েছে 280 জুল নিয়েছে, তার মধ্যে ইন্টারনাল এনার্জি বেড়েছে 200 জুল, তাহলে বাদ বাকি যেটা 80 জুল সেটাই তার মানে ওয়ার্ক ডান হয়েছে, তাই না? ঠিক আছে। আচ্ছা, পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ফার্স্ট কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু তোলার চেষ্টা করিস, এটা একটু বড় হবে, এখন আমি আর করাচ্ছি না যেহেতু ভিডিও অনেক অলরেডি বড় হয়ে গেছে। তো এটা বাড়িতে ট্রাই করিস, এটা হোমওয়ার্ক রইলো। নেক্সট কবে ক্লাস করবি আমাকে জানাবি, আমি সেদিনকে ক্লাস নেবো। রাত্রিবেলা আমি এনি ডে ক্লাস নিতেই পারি, আমি মানে 10টার পরে, তো সেটা তোদের উপর ডিপেন্ড করছে। আদারওয়াইজ নেক্সট উইকে শনি রবিবার আমি উইকেন্ডে যা নেবো আমি জানিয়ে দেবো সেটা, ঠিক আছে। তো থার্মোডাইনামিক্সে আরও কোশ্চেন হয়, আরও কোশ্চেন থার্মোডাইনামিক্সে আছে, তো সেটাও করাতে পারি। এছাড়া অন্য চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো তোরা জানালে পরে আমাকে, যে স্যার এই চ্যাপ্টারটা করান, তাহলে আমি সেই চ্যাপ্টারটা করাতে পারি, ঠিক আছে, সেটা জানাতে হবে আমাকে একটু।